নীল দিঘির শান্ত টলটলে জল। বিকেলের সোনালি আলোয় দিঘির জল চকচক করছে। দিঘির পাড়ে একটি বিশাল খেলার মাঠ, যেখানে রনি, প্রিয়া আর ছোটু খেলছে। গ্রামের বউঝিরা ঘাট থেকে জল নিয়ে বাড়ি ফিরছে। রেডি আর পারছি না রে রনি, এইবার একটু বসি। আমার পেটের ভেতর ছুঁচো দৌড়াচ্ছে। চল না, কাকিমার কাছ থেকে দুটো মুড়ি চেয়ে আনি। তোর পেটে ছুঁচো নয় রে ছোটু, হাতি দৌড়ায়। এই তো সবে খেলা শুরু হলো আর তুই এখনই ক্লান্ত? দেখ, সূর্যটা এখনো ডোবেনি। চল আর একবার ডুব সাঁতার হয়ে যাক। আজ যে করেই হোক তোকে হারাতেই হবে। রনি আর ছোটু হাসতে হাসতে দিঘির জলে ঝাঁপ দেয়। তোরা সাঁতার কাট, আমি বরং আমার গল্পটা শেষ করি। জানিস এই বইতে কি লেখা আছে? লেখা আছে আমাদের এই নীল দিঘির নিচে নাকি 7টা জাদু করে চন্দ্রকান্ত মণি আছে। সেই মণিগুলো চাঁদের আলো শোষণ করে জলকে বিশুদ্ধ রাখে, তাই আমাদের দিঘির জল এত নীল। চন্দ্রকান্তমণি মানে ওগুলো দিয়ে কি অনেক টাকা পাওয়া যাবে? তাহলে তো আমি আজ রাতেই ডুব দিয়ে সব তুলে আনব, তারপর রোজ বিরিয়ানি খাবো। তোর মাথায় শুধু খাবার ঘোরে, তাই না? আরে ওসব হলো গল্পের কথা। দিঘির জল নীল কারণ এর তলার মাটিটা নীল পাথরের, বাবা বলেছে। সব সময় শুধু বাবার কথা। আরে সব কিছুর কি বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে? কিছু জিনিস বিশ্বাস করতে হয় রনি। এই দিঘিটা সাধারণ নয়। আমি তো মাঝে মাঝে রাতে এর জল থেকে একটা নরম আলো বের হতেও দেখেছি। চল তো, নামবি কিনা বল। ওটা জোনাকির আলো, প্রিয়া। তুই বড্ড গল্পের বই পড়িস তো, তাই সব কিছুতেই রহস্য খুঁজিস। চল চল ছোটু, দেরি হয়ে যাচ্ছে। প্রিয়া আবার তার বইয়ে মন দেয়। সূর্যাস্তের লাল আভা দিঘির জলে ছড়িয়ে পড়ে। চারদিক নিস্তব্ধ, পূর্ণিমার চাঁদ আকাশে। একজন গ্রামবাসী, হারু কাকা, মাঝরাতে মাছ ধরার জন্য দিঘির পাড়ে আসে। সে দিঘির দিকে তাকিয়ে ভয়ে জমে যায়। এ কি? দিঘির জল সবুজ, গাঢ় সবুজ, যেন কেউ বিষ গুলে দিয়েছে। কিন্তু কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। এ যে অলৌকিক কাণ্ড। জলপরীর কি কোপ পড়ল আমাদের গ্রামের উপর? হে ভগবান, রক্ষা করো। হারু কাকা তার মাছ ধরার সরঞ্জাম ফেলে ভূত ভূত বলে চিৎকার করতে করতে গ্রামের দিকে দৌড়ে পালায়। তার চিৎকারে গ্রামের কয়েকটি ঘরের আলো জ্বলে ওঠে। আমি নিজের চোখে দেখেছি মোড়ল মশাই, নিজের চোখে। দিঘির জলটা টকটকে সবুজ হয়ে গিয়েছিল, আর ভেতর থেকে কেমন একটা গোঙানি শব্দ আসছিল। নির্ঘাত কোনো অশুভ শক্তি ভর করেছে দিঘিতে। ঠিকই বলেছে হারু। আমার গরুটাও তো কাল থেকে দিঘির জল খাচ্ছে না, মুখ ফিরিয়ে নিচ্ছে। পশুরা ঠিকই বিপদের আভাস পায়। আমার ছেলেটারও তো কাল রাত থেকে জ্বর। দিঘির পাড়ে খেলতে গিয়েছিল বিকেলে। নিশ্চয়ই হাওয়ায় কোনো দোষ লেগেছে। আমি আগেই সন্দেহ করেছিলাম। শহরের ওই যে নতুন কারখানা হচ্ছে, ওটার জন্য গাছপালা কাটা হচ্ছে, পশু পাখিরা বিরক্ত হচ্ছে। প্রকৃতির নিয়ম ভাঙলে তো দেবতারা রুষ্ট হবেনি। আমাদের নীল দিঘির জলপরী রুষ্ট হয়েছেন, তিনি তার নীল রং ফিরিয়ে নিয়েছেন। এটা এক ভয়ঙ্কর অভিশাপের লক্ষণ। কিন্তু মোড়ল মশাই, না দেখে না জেনে আপনি এটাকে অভিশাপ বলছেন কেন? এর পেছনে অন্য কোনো কারণও তো থাকতে পারে। হয়তো জলে কোনো শ্যাওলা পড়েছে বা অন্য কিছু। চুপ কর ছোকরা, তুই বড়দের কথায় কথা বলিস? তুই কি আমার চেয়ে বেশি জানিস? আমি এই গ্রামে জন্মেছি, এই দিঘির জল খেয়ে বড় হয়েছি। আমি জানি কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক। এটা জলপরীর অভিশাপ ছাড়া আর কিছুই নয়। কিন্তু মোড়ল মশাই, কিংবদন্তিতে তো লেখা আছে জলপরী গ্রামের রক্ষাকর্তা। তিনি কেন গ্রামের ক্ষতি করবেন? কারণ আমরা তার সম্মান রাখিনি, তাই তিনি আমাদের শাস্তি দিচ্ছেন। আমি আজই ঘোষণা করে দিচ্ছি, আজ থেকে নীল দিঘির জল কেউ ব্যবহার করবে না, কেউ দিঘির কাছাকাছিও যাবে না, বিশেষ করে সূর্যাস্তির পর। যে আমার কথা অমান্য করবে, তার ওপর যদি কোনো বিপদ নেমে আসে, তার জন্য আমি বা এই গ্রাম দায়ী থাকব না। গ্রামবাসীরা ভয়ে শিউরে ওঠে এবং মোড়ল মশাইয়ের কথায় সায় দেয়। মাঠটা জনশূন্য। রনি, প্রিয়া আর ছোটু গাছের নিচে বসে আছে। তাদের মুখে চিন্তার ছাপ। কি হবে রে রনি, এখন আমরা দিঘিতে সাঁতারও কাটতে পারবো না। মা তো আজ সকালে আমাকে দিঘির দিকে টাকাতেও বারণ করে দিয়েছে। ধুর, মোড়ল মশাই গ্রামের সবাইকে ভয় পাইয়ে দিয়েছেন। অভিশাপ? আরে সব কিছুতে অভিশাপ হয় নাকি? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, আর সেই কারণটা আমাদেরকেই খুঁজে বের করতে হবে।
আমি তোর সাথে একমত রনি, কিন্তু কাজটা খুব বিপজ্জনক। সবাই যদি আমাদের কথা না শোনে তাহলে আমরা একা কি করব? তাছাড়া রাতে দিঘির জলটা সত্যিই সবুজ হয়ে যাচ্ছে, এটা তো আর সাধারণ ব্যাপার নয়। সাধারণ নয় বলেই তো এর রহস্যটা ভেদ করতে হবে প্রিয়া। ভয় পেয়ে পিছিয়ে গেলে তো সত্যিটা কোনোদিনও জানা যাবে না। আমরা আজ রাতে নিজেরাই গিয়ে দেখব ব্যাপারটা কি। রাতে দিঘির পাড়ে যদি সত্যি ভূত থাকে? ভূত-টুত কিছু নেই, ওসব মনের ভুল। আমরা তিনজন একসাথে থাকব, আর সাথে টর্চ আর লাঠি নিয়ে নেব। সাহস করে একবার গেলেই তো হয়। যাবি তোরা আমার সাথে? ঠিক আছে, আমি যাব। আমারও সত্যিটা জানার খুব ইচ্ছা। বইয়ে পড়া রহস্যের চেয়ে এটা অনেক বেশি উত্তেজনার। তোরা দুজন যখন যাচ্ছিস তখন আর আমি একা থেকে কি করব? ঠিক আছে, আমিও যাব। কিন্তু আমার জন্য বাড়ি থেকে কিছু নাড়ু নিয়ে আসিস প্রিয়া। সাহসের জন্য পেট ভরা থাকা দরকার। তারা ঠিক করে আজ রাতেই তারা রঙিন পুকুরের রহস্য ভেদ করার জন্য প্রথম অভিযানে বেরোবে। চারদিক ঘুটঘুটে অন্ধকার, মেঘের জন্য চাঁদটাও ঢাকা পড়েছে। রনি, প্রিয়া আর ছোটু নিঃশব্দে দিঘির পাড়ের একটি বড় ঝোপের আড়ালে লুকিয়ে আছে। ভয়কে জয় করার প্রথম পদক্ষেপটাই হল সাহসের আসল পরিচয়। আমার কিন্তু খুব ভয় করছে রে রনি। দেখ, চারপাশটা কীরকম মনে হচ্ছে যেন এক্ষুনি কেউ আমাদের ঘাড় মটকে দেবে। চুপ করতো, তোর জন্য আমরাও ধরা পড়ে যাব। ভয় পেলে চোখ বন্ধ করে থাক। আমরা তো দেখতে এসেছি জলে কি হয়। রনি ঠিকই বলেছে। দেখ দেখ, মেঘটা সরছে। হঠাৎ মেঘ সরে গিয়ে উজ্জ্বল চাঁদের আলো দিঘির জলের ওপর পড়ে, আর সাথে সাথেই এক জাদুকরী ঘটনা ঘটে। দিঘির শান্ত জল ধীরে ধীরে রং বদলাতে শুরু করে। প্রথমে হালকা নীল, তারপর ধীরে ধীরে গাঢ় সবুজ রঙে পরিণত হয়। পুরো দিঘিটা থেকে যেন একটা সবুজ আভা বের হতে থাকে। চাঁদের আলো দেখেছিস? আমি বলেছিলাম না এটা সাধারণ নয়। কি অদ্ভুত সুন্দর! কিন্তু এটা হচ্ছে কি করে? জলের নিচে তো কিছুই দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে ভেতর থেকে কোনো আলো আসছে। আলো হোক বা যাই হোক, আমার মনে হচ্ছে এবার আমাদের পালানো উচিত। মোড়ল মশাই ঠিকই বলেছেন, এটা জলপরীর কাজ। ঠিক তখনই তারা দিঘির জলের ধারে কিছু মরা মাছ ভেসে থাকতে দেখে, আর জলের ওপর তেলের মতো কিছু একটা ভাসছে, যা থেকে একটা বাজে গন্ধ আসছে। দাঁড়াও, ওইগুলো কি? মরা মাছ? আর এই গন্ধটা? রনি সাবধানে এগিয়ে গিয়ে এক টুকরো কাঠ দিয়ে সেই তেলের মতো জিনিসটা একটু তুলে নেয়। ওটা থেকে একটা রাসায়নিক গন্ধ বেরোয়। এটা তো তেল নয়, এটা অন্য কিছু। খুব বাজে গন্ধ, আর মাছগুলোও শায়দ এই কারণেই মরেছে। তার মানে জলের রং বদলানোর সাথে এই জিনিসটার কোনো সম্পর্ক আছে। এটা কোনো অভিশাপ নয় রনি, জলের ভেতরে নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল হয়েছে। ঠিক তাই। আর এই গন্ধটা যেন আমি আগেও কোথাও পেয়েছি। হ্যাঁ, শহরের দিকে যে নতুন কারখানা হচ্ছে, ওটার পাশ দিয়ে যাওয়ার সময় এমনটাই গন্ধ পেয়েছিলাম। তাহলে কি কারখানার নোংরা জল এসে আমাদের দিঘিতে পড়ছে? হতেই পারে। আমাদের দেখতে হবে এই জলটা কোথা থেকে আসছে। চল, আজ রাতের মতো ফেরা যাক। কাল আমরা দিনের বেলা আবার আসব। আমাদের একটা বড় রহস্যের সমাধান করতে হবে। প্রিয়া তার বাবার পুরনো বইয়ের তাক থেকে একটি চামড়ায় বাঁধানো ধুলোমাখা বই বের করেছে। পেয়েছি, এই বইটাতেই সব লেখা আছে। শোন, নীল দিঘির গভীরে শায়িত আছে 7টি চন্দ্রকান্তমণি। এই মণিগুলো স্বর্গের জলপুরীর উপহার। পূর্ণিমার রাতে এরা চাঁদের আলো শোষণ করে নিজেদের শক্তি সঞ্চয় করে এবং সেই শক্তি দিয়ে দিঘির জলকে পবিত্র ও নীল রাখে। এরা হলো মায়াবনের প্রাণ। যদি কখনো এই মণিগুলোর উপর কোনো বিপদ নেমে আসে, তবে তারা তাদের রং বদলে সতর্কবার্তা পাঠায়। সবুজ রং হলো প্রথম সংকেত, যা বোঝায় যে তারা অসুস্থ, আর লাল রং হলো চূড়ান্ত বিপদের সংকেত, যার অর্থ তাদের প্রাণশক্তি প্রায় শেষের পথে। যদি তারা নিভে যায়, তবে নীল দিঘি এক বিষাক্ত জলাশয়ে পরিণত হবে এবং মায়াবন ধ্বংস হয়ে যাবে। তার মানে কাল রাতে আমরা যা দেখেছি ওটা ছিল মণিগুলোর বিপদের সংকেত। ওরা অসুস্থ, আর তার কারণ হলো ওই কারখানার নোংরা জল। তাহলে কি দিঘির জল লালও হয়ে যেতে পারে? তখন কি হবে? তখন আমাদের গ্রাম আর বাঁচবে না ছোটু। আমাদের এই দিঘির জল ছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। আমাদের দেখতে হবে কারখানার নোংরা জলটা ঠিক কোনখান দিয়ে দিঘিতে এসে মিশছে। তারপর সেই প্রমাণ নিয়ে মোড়ল মশাইয়ের কাছে যেতে হবে। কিন্তু তিনি কি আমাদের কথা বিশ্বাস করবেন? বিশ্বাস তাকে করতেই হবে, কারণ এটা আর কোনো গল্প নয়। এটা এখন আমাদের গ্রামের জীবন মরণের প্রশ্ন। 3 বন্ধু
কারখানার পেছনে একটি গোপন নালার সন্ধান পায়, যা দিয়ে কালো দুর্গন্ধযুক্ত জল বেরিয়ে আসছে এবং একটি সরু ধারায় জঙ্গলের ভেতর নিয়ে নীল দিঘির দিকে এগিয়ে যাচ্ছে। তারা সেই নালা অনুসরণ করতে থাকে। তারা জঙ্গলের গভীরে গিয়ে দেখে সেই নালার জল সরাসরি দিঘির সাথে মিশেছে। দেখেছিস, আমি বলেছিলাম এই নোংরা জলের জন্যই দিঘির মণিগুলো অসুস্থ হয়ে পড়েছে। ঠিক তখনই তারা কিছু লোকের গলার আওয়াজ শুনতে পায়। তারা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। দারুণ কাজ করেছ তোমরা। এই গোপন নালাটা কেউ খুঁজে পাবে না। কারখানার সব বিষাক্ত জল সোজা দিঘিতে গিয়ে পড়বে। ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর খরচটা বেঁচে গেল। কিন্তু স্যার, গ্রামের লোকেরা তো এই দিঘির জলই ব্যবহার করে, এতে তো তাদের খুব ক্ষতি হয়ে যাবে। আরে হলে হবে, ওই গেঁয়ু ভূতগুলোর জন্য আমি আমার কোটি কোটি টাকা লোকসান করব নাকি? ওদের যা হবার হবে, আমরা আমাদের কাজ চালিয়ে যাও। আর হ্যাঁ, কেউ যদি এদিকে আসে তাহলে তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে, বলবে এখানে ভূত আছে। ভাস্কর সাহেব এবং তার লোকেরা চলে যায়। কি ভয়ঙ্কর লোক! শুধু টাকার জন্য এতগুলো মানুষের জীবন নষ্ট করে দিতে চাইছে। এখন তো আমরা সব প্রমাণ পেয়ে গেছি, এবার আমাদের মোড়ল মশাইকে সব কিছু জানাতেই হবে। হ্যাঁ, আর দেরি নয়, আজই এর একটা বিহিত করতে হবে। চলো। তারা তিনজন গ্রামের দিকে দৌড়ে যায়, কিন্তু ঠিক তখনই দিঘির দিক থেকে এক ভয়ঙ্কর লাল আভা আকাশে ছড়িয়ে পড়ে। ওই দেখো, দিঘির জল লাল। তারা বুঝতে পারে চন্দ্রকান্ত মণিগুলোর অবস্থা এখন খুবই সংকটজনক। গ্রামের সবাই উঠোনে জড়ো হয়েছে। মোড়ল মশাই একটি বিশাল যজ্ঞের আয়োজন করছেন। হে জলপরিমা, আমাদের ভুল ক্ষমা করো, তোমার ক্রোধ শান্ত করো, আমাদের নীল দিঘিকে আবার তার পুরনো রূপে ফিরিয়ে দাও। ধামান, এসব যজ্ঞ বন্ধ করুন মোড়ল মশাই, এসব করে কোনো লাভ হবে না। আবার তুই এসেছিস আমার কাজে বাধা দিতে? তোর এত সাহস! আমি বাধা দিতে আসিনি, আমি আপনাদের চোখ খুলে দিতে এসেছি। এটা কোনো অভিশাপ নয়, এটা একটা ষড়যন্ত্র। আমাদের দিঘিকে বিষ দিয়ে মেরে ফেলা হচ্ছে। এও কি সম্ভব? একজন মানুষ টাকার জন্য এত নিচে নামতে পারে? মিথ্যে কথা, তোরা বানিয়ে বানিয়ে গল্প বলছিস। ওই ভাস্কর সাহেব, শহরের এত বড় একজন মানুষ, তিনি কেন এমন কাজ করবেন? তোরা আমাদের যোগ্য পণ্ড করার জন্য এসেছিস। আমরা মিথ্যে বলছি না, আমাদের কাছে প্রমাণ আছে। আমাদের বিশ্বাস করুন, আপনারা যদি এখন কিছু না করেন তাহলে আমাদের গ্রামটা আর বাঁচবে না। আমাদের চন্দ্রকান্ত মণিগুলো মরে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে। দিঘির ভেতর থেকে 7টি ম্লান নিভু নিভু লাল আলো বেরিয়ে আসে এবং আকাশে ভাসতে থাকে। এ তো সেই চন্দ্রকান্ত মণি। কিংবদন্তি তাহলে সত্যি। আর ওরা নিভে যাচ্ছে, তার মানে ছেলেমেয়েরা ঠিকই বলছিল। মোড়ল মশাইয়ের নেতৃত্বে পুরো গ্রাম মশাল হাতে কারখানার গেটের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার? এত রাতে তোমরা এখানে কি করছো? আপনার সমস্ত ছলনা আমরা ধরে ফেলেছি ভাস্কর সাহেব। আপনি আমাদের বিশ্বাস ভঙ্গ করেছেন। আপনি আমাদের নীল দিঘিকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন। প্রমাণ আছে? কি প্রমাণ আছে তোমাদের আমাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের বিশ্বাস, আমাদের একতা। আপনি হয়তো ভেবেছিলেন আমরা গ্রামের লোক বোকা, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন যখন প্রকৃতি বিপদে পড়ে তখন তার সন্তানেরা চুপ করে বসে থাকে না। ঠিক আছে, আমি আমার ভুল স্বীকার করছি। আমি সব ঠিক করে দেব। ভাস্কর সাহেব তার খরচে দিঘি পরিষ্কার করার কাজ শুরু করেছেন। কারখানার জন্য একটি আধুনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। যাক, মণিগুলো আবার সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, কারণ গ্রামটা আবার এক হয়েছে। আর আমরা শিখেছি যে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলে না, সত্যিটাকে জানার জন্য সাহস করে এগিয়ে যেতে হয়।